পদার্থের অবস্থার লেকচার 3 তে সবাইকে স্বাগতম। এই কনসেপ্টে আমরা কভার করব ব্যাপন এবং নিঃসরণ এবং এর রিলেটেড যত রকম প্রবলেম আছে। হ্যাঁ, এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, প্রতিবারই বোর্ডে আসে অলমোস্ট টাইমে। সো আমরা শুরু করছি। হ্যাঁ, দেখো ব্যাপন কি নিঃসরণ কি। ব্যাপন এবং নিঃসরণ আমরা অলমোস্ট সময় দেখি, যেমন আমরা যখন কোনো স্প্রে করি দেখা যায় কি পুরো রুমটা চারিদিকে সুগন্ধিতে ছড়িয়ে যায়। আবার কোনো কিছু যখন পচে যায়, হ্যাঁ, তখন কিন্তু একদম দুর্গন্ধটা আমাদের নাকে আসে। সো বেসিক্যালি আমরা ব্যাপন আর নিঃসরণ অনেকটা কাছাকাছি বা একই রকম মনে হয় আমাদের কাছে। সো দেখা যাক আমরা ব্যাপন এবং নিঃসরণের মধ্যে এই কনসেপ্টগত প্রবলেমটা আসলে কিভাবে আইডেন্টিফাই করা যায় আর কি। হ্যাঁ, সো প্রথম কথা হলো ব্যাপন। এই ব্যাপনটা আমরা কি এবং নিঃসরণ কি। সো ব্যাপন আমাদের কঠিন পদার্থের জন্য হতে পারে, তরল পদার্থের জন্য হতে পারে, বায়বীয় পদার্থের জন্য হতে পারে। যেমন মনে করো তুমি এরকম একটা পাত্র নিলা, এই পাত্র নিয়ে এখানে মনে করো কিছু পানি আছে, ঠিক আছে। এখানে যদি কোনো লবণ বা চিনি মিশাও তাহলে দেখা যাবে কিছুক্ষণ পর সেটা দ্রবণ তৈরি হয়ে যায়, তাই না? তাহলে এটা হচ্ছে কঠিন পদার্থের জন্য ব্যাপন। ব্যাপন মানে হলো চারিদিকে ছড়িয়ে যাওয়া, তবে সমভাবে। অর্থাৎ কঠিন তরল বায়বীয় পদার্থের কণাগুলো চারদিকে সমভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার যে ঘটনা, সেটাকে আমরা বলি ব্যাপন। সো এখানে আমরা যেমন এখানে যদি আমরা কোনো চিনি বা লবণ মিশাই তাহলে একটা সময় গিয়ে সেটা চারদিকে কী হয়ে যায়, ছড়িয়ে যায়, দ্রবণ তৈরি হয়। তখন সেটাকে আমরা চিনি বা লবণের ব্যাপন বলতে পারি। বা তোমাদের পরীক্ষায় তোমাদের বইয়ে একটা বিষয় দিয়ে, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সেটা হলো এরকম KMnO4। এটা একটা সলিড, বাট এটা যখন দ্রবণ তৈরি হয়ে যাবে তখন একদম পিঙ্ক কালারের দ্রবণ তৈরি হয়ে যাবে, তখন আমরা বলবো KMnO4 এর ব্যাপন হয়। আচ্ছা, তো ব্যাপন তাহলে কঠিন পদার্থের জন্য যদি বলি, অর্থাৎ কণাগুলো চারদিকে ছড়িয়ে যাওয়া, এই বিষয়টাকে আমরা বলি কঠিন পদার্থের জন্য ব্যাপন। আবার সেটা তরল পদার্থের জন্য হইতে পারে, বায়বীয় পদার্থের জন্য হইতে পারে। যেমন আমরা স্প্রে করলে যেটা হয়, চারদিকে ছড়ে যাচ্ছে কোনো সুগন্ধ বা দুর্গন্ধ, তাহলে এটাও আমাদের জন্য কি হইতে পারে, কঠিন পদার্থের জন্য ব্যাপন। তাহলে আমরা ব্যাপনের ডেফিনেশনটা যদি লিখি একটু, সেটা হচ্ছে এরকম: কঠিন তরল ও বায়বীয় পদার্থের কণাসমূহ স্বতঃস্ফূর্ত মিনস হচ্ছে অটোমেটিক, স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্বের এলাকা বা অঞ্চল বা উচ্চ ঘনত্বের এলাকা হতে কম ঘনত্বের বা নিম্ন ঘনত্বের এলাকায় সমভাবে ছড়িয়ে পড়ার ঘটনাকে কি বলে, ব্যাপন বলে। জিনিসটা খুবই ইজি। সো আমরা এখন কঠিন পদার্থের জন্য যেমন বললাম, পানিতে যদি আমরা কি করি, লবণ বা চিনি মিশাই, তাহলে দেখা যাবে সেটা কঠিন পদার্থের জন্য ব্যাপন, কারণ কণাগুলো চারদিকে ছড়িয়ে যায়। আবার তরল পদার্থের জন্য যদি আমরা একটু উদাহরণ দিই, যেমন আমাদের জন্য খুব পরিচিত একটা কেমিক্যাল হচ্ছে কপার সালফেট, যেটা নীল বা তুতে বলে আর কি, ঠিক আছে। তো এটা আমরা পাউডার হিসেবেও পাই, আবার লিকুইড হিসেবেও পাই। আমরা যদি লিকুইড কপার সালফেট যদি এখানে পানিতে নিই, তাহলে সেটা পানিটা কি হয়ে যাবে, নীল কালারের হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ চারদিকে ছড়িয়ে পড়ে। আবার অনেক সময় আমরা পানিতে বিভিন্ন রকম জল রং থাকে, বিভিন্ন রকম রং আমরা যদি মিশিয়ে দিই, সেটাও চারদিকে ছড়িয়ে যায়। তাহলে এটা তরল পদার্থের জন্য ব্যাপন। আবার গ্যাসীয় পদার্থের ব্যাপনটা আমরা সবাই অভ্যস্ত, যেমন কোনো কিছু সুগন্ধি পাওয়া বা দুর্গন্ধ পাওয়া অনেক দূর থেকে পাই আমরা, তাই না? সেটা হবে বায়বীয় পদার্থের জন্য ব্যাপন, ঠিক আছে। এখন আমরা ব্যাপন আর নিঃসরণের মধ্যে একটা কমন একটা বিষয় আছে, সেটা হচ্ছে এরকম:
যেমন ব্যাপন আর নিঃসরণ, আমরা যখন নিঃসরণ বলবো, ধরো একটা সিলিন্ডার লিক হয়ে গেল হুট করে, তখন স্পিডে গ্যাস বের হয়, তাহলে এটা হচ্ছে নিঃসরণ, এটা ব্যাপন না। নিঃসরণের অবশ্য আরেকটা নাম আছে, নিঃসরণের আরেকটা নাম হচ্ছে অনুব্যাপন। অনুব্যাপন কেন অনুব্যাপন বলে সেটা একটু পরে বুঝবা, নিঃসরণকে কেন অনুব্যাপন বলে। ধরো কোনো একটা সিলিন্ডার থেকে যখন, এখানে সিলিন্ডারে গ্যাস আছে, অনেক গ্যাস আছে, হ্যাঁ, যখন আমরা এখানে কোনো লিক হবে, লিক হলে কি হবে, লিক হলে স্পিডে গ্যাসগুলো বের হয়, স্পিডে গ্যাসগুলো বের হয়। তাহলে প্রথমে যে এই যে ছিদ্রপথে গ্যাসীয় পদার্থের সজোরে বের হওয়া, এই বিষয়টা হচ্ছে নিঃসরণ। তো খুব স্পিডে বের হচ্ছে, প্রথমে খুব স্পিডে বের হচ্ছে, এটা হচ্ছে নিঃসরণ। দেন সেটা কি হচ্ছে, বের হওয়ার পর চারদিকে আবার কি করতে ছড়ে যাচ্ছে, তাই না? তাহলে যেমন আমরা বডি স্প্রে যখন করি, তখন কি হয়, প্রথমে যেহেতু বডি স্প্রের মধ্যে লিকুইড ফর্মে থাকে গ্যাসগুলো, যখন আমরা প্রেশার অ্যাপ্লাই করি বা চাপ প্রয়োগ করি, তখন কি হয়, অণুগুলো প্রথমে বের হয়, স্পিডে বের হয়, দেন চারদিকে ছড়িয়ে যায়। সো বডি স্প্রের ক্ষেত্রে আমরা বলি প্রথমে নিঃসরণ ঘটবে, তারপর ব্যাপন হবে। নিঃসরণ হচ্ছে এই যে সরু ছিদ্র পথে বের হওয়া গ্যাসীয় পদার্থের কণাগুলা, এই ঘটনাকে আমরা বলি ব্যাপন। নিঃসরণ বলে চাপের প্রভাব, উচ্চ চাপের প্রভাবে, আমরা বলি উচ্চ চাপের প্রভাবে সরু ছিদ্র পথে। আমি যদি ডেফিনেশনটা দেখি এরকম, উচ্চ চাপের প্রভাবে সরু ছিদ্রপথে গ্যাসীয় পদার্থের কণা সমূহ উচ্চ ঘনত্বের অঞ্চল বা এলাকা হতে নিম্ন ঘনত্বের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ার বা দ্রুত বের হওয়ার কৌশলকে আমরা কি বলতে পারি। আমি অবশ্য নোট দিয়ে দিব, তোমরা কমেন্ট বক্সে চেক করে দেখবা, তারা ক্লাস লেকচার পেয়ে যাবে। আমি এখানে শর্ট ফর্ম লিখছি। কৌশলকে আমরা কি বলবো, নিঃসরণ বলবো, ঠিক আছে, নিঃসরণ বলে, ঠিক আছে। তাহলে নিঃসরণ হচ্ছে শুধুমাত্র বায়বীয় পদার্থের জন্য, কিন্তু আমরা ব্যাপনটা কঠিন তরল বায়বীয় যে কোনো তার জন্য হইতে পারে, ঠিক আছে। নিঃসরণ শুধুমাত্র কিসের জন্য, বায়বীয় পদার্থের জন্য। তাহলে দেখো যে আমরা স্প্রে করি, প্রথমে নিঃসরণ হবে, তারপর কি হবে, ব্যাপন হবে। তাহলে এই নিঃসরণের আরেকটা নাম হচ্ছে অনুব্যাপন, কারণ খুব অল্প জায়গা জুড়ে প্রথমে ছড়িয়ে পড়ে সেটা, তারপর আস্তে করে সব জায়গায় ছড়িয়ে পড়ে, এই জন্য নিঃসরণের একটা নাম হচ্ছে কি অনুব্যাপন। বলতে আমরা খুব ক্ষুদ্র অ্যামাউন্টের বুঝি, অনুব্যাপন, অল্প পরিমাণ ব্যাপন, দেন চারদিকে ছড়িয়ে যায়। সো এই জন্য কঠিন ব্যাপন তাহলে কি হইতে পারে, কঠিন তরল বায়বীয় যে কোনোটার জন্য হইতে পারে, আর নিঃসরণ শুধু বায়বীয় পদার্থের জন্য হইতে পারে, ঠিক আছে। সো আমরা নিঃসরণ এবং ব্যাপনের মধ্যে যদি পার্থক্য বলি, তাহলে বলতে হবে, আমাদের তো অবশ্যই ডেফিনেশন দিতে হবে প্রথমটা, দেন আমরা বলবো ব্যাপন হচ্ছে কি উচ্চ এলাকায়, একদম মানে বৃহৎ পরিসরের জন্য, আর নিঃসরণ হচ্ছে ক্ষুদ্র পরিসরের জন্য, এবং ব্যাপন হচ্ছে কি স্লো প্রসেস, কিন্তু নিঃসরণ হচ্ছে স্পিডি প্রসেস, দ্রুত প্রসেস। এই তিনটা পয়েন্ট দিতে পারো তোমরা। একটা হচ্ছে ডেফিনেশন, আর একটা হলো ব্যাপন হচ্ছে কি বৃহৎ এলাকার জন্য, বৃহৎ এলাকায় চারিদিকে ছড়িয়ে যায়, আর নিঃসরণ হচ্ছে কি ক্ষুদ্র এলাকায়, হ্যাঁ। তারপর হচ্ছে ব্যাপন হলো স্লো, আর নিঃসরণ হচ্ছে স্পিডি প্রসেস, হ্যাঁ। আচ্ছা, একটা করে ডিফিউশন আর একটা বলে এফিউশন, ইংলিশ বলা হয়, ইংলিশ দরকার নেই আমাদের। আচ্ছা, এখন আমরা যাব ব্যাপন এবং নিঃসরণ যে দেখালাম তোমাদের, এই ব্যাপন এবং নিঃসরণের উপর ভিত্তি করে কিছু ঘটনা আমরা ব্যাখ্যা করব, এবং আরও কিছু জিনিস জানবো যে আসলে ঘটনাটা কীরকম। আচ্ছা, যেমন আমরা বললাম বডি স্প্রে, তো বডি স্প্রের ক্ষেত্রে কি হবে, ব্যাপন হবে না নিঃসরণ হবে? তাহলে বলতে হবে প্রথমে নিঃসরণ, তারপর হলো ব্যাপন। প্রথমে খুব স্পিডে বের হবে, তারপর চারদিকে ছড়িয়ে যাবে। আর একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় অলমোস্ট এসেছে, সেটা হচ্ছে কাঁঠালের ক্ষেত্রে, এই যে আমরা বলি কাঁঠালের যে সুগন্ধ সেটাতে চারদিকে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে কি হবে, যেহেতু কাঁঠালের গায়ে গায়ে কাঁটা থেকে এখান থেকে গ্যাস যে প্রথমে বের হয় সেটা হচ্ছে নিঃসরণ, তারপর চারদিকে ছড়িয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কি ব্যাপন। আচ্ছা,
কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা বলি কঠিন পদার্থের ব্যাপন হার কম কেন? কঠিন পদার্থের ব্যাপন হার কম এই কারণ কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ অনেক বেশি, সেই জন্য এটা সহজে অণুগুলো ছড়িয়ে যেতে পারে না। হ্যাঁ, এই জন্য কঠিন পদার্থের ব্যাপন হার সবচেয়ে কম এবং বায়বীয় পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি। আবার তাপমাত্রার সাথে ব্যাপন হারের সম্পর্ক বা নিঃসরণ হারের সম্পর্ক কি? সেটা হচ্ছে কি, তাপমাত্রা যত বাড়বে অণুগুলো তত বেশি মুভমেন্ট করবে। সো এই জন্য তাপমাত্রা বাড়লে আমাদের ব্যাপন হার বাড়বে, তাপমাত্রা কমালে ব্যাপন হার কমবে। এবং মনে রাখবা আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি, ব্যাপন হচ্ছে কি একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য, কারণ এটা অটোমেটিক্যালি চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় সেটা হলো কি, এই ব্যাপন হারের সাথে আমাদের কিছু ঘটনা আমরা কেমিক্যালি ব্যাখ্যা করব। যেমন তোমাদেরকে যদি কিছু উদাহরণ দেখাই দেন বুঝতে পারবা। আমরা কিছু আণবিক ভর নিয়ে কিছু কাজ করি, দেন তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে এরকম। আচ্ছা, যেমন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইটার মধ্যে ব্যাপন হার কার বেশি হবে? কার্বন মনোঅক্সাইড এটাকে আমরা বলি সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। এটার নাম হচ্ছে কার্বন মনোঅক্সাইড। এটার সাইলেন্ট কিলার, এটা নিঃশ্বাস গ্রহণ করলে মানুষ মারা যাবে। কার্বন ডাইঅক্সাইড আমরা সবাই চিনি, এটা হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, এখন যদি বলো কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার ব্যাপন হার বেশি, তাহলে বলতে হবে আমরা আণবিক ভর দিয়ে যাব, কারণ আমরা স্বাভাবিকভাবে জানি যে বেশি মোটা সে কম দূরতে পারবে, আর যে হালকা সে বেশি দূরতে পারবে। রাইট? আমরা এখানে এরকম একটা ফানি জিনিস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এরকম। আমরা অবশ্য এই কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের জন্য যারা বিগিনার, যারা ক্লাস 9-এ একদম দ্বিতীয় থেকে শুরু করবো তোমরা এই ক্লাসগুলো, তোমাদের জন্য প্রথমে একটু বুঝতে কষ্ট হবে, পারমাণবিক ভর নিয়ে। আর যারা ক্লাস 10-এ দেখবা তাদের জন্য ইজি হবে। সো তোমাদেরকে আমি বলি, আমাদের যে পর্যায় সারণীতে কার্বন হচ্ছে 6 নাম্বার আর অক্সিজেন হচ্ছে 8 নম্বর মূল। তার এর পারমাণবিক ভর হচ্ছে 12, এর পারমাণবিক ভর হচ্ছে কত? 16। এটা মনে রাখিও। আচ্ছা, তাহলে কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে কত? কার্বনের জন্য হচ্ছে 6, 12 আর অক্সিজেনের জন্য হচ্ছে 16। তাহলে কত হবে? 28 গ্রাম হবে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের জন্য কত হবে? কার্বন হচ্ছে কত? 12 আর অক্সিজেন হচ্ছে কত? 16 × 2, তাহলে হবে কত? 44 গ্রাম। তাহলে বলো বর কার বেশি? বর হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের। তাহলে আমাদের কার্বন মনোঅক্সাইডের ব্যাপন হার কার্বন ডাইঅক্সাইডের থেকে কী হবে? বেশি হবে। এখন আমি যদি বলি কার্বন মনোঅক্সাইডের সাথে মনে করো H2S, হাইড্রোজেন সালফাইড, ডিম যে পচে যায়, ডিম পচে গেলে এই গ্যাসটা বের হয়, এটার কারণে ডিম পচে যায়, দুর্গন্ধ হয়। আচ্ছা, আর কার্বন মনোঅক্সাইডটা পাওয়া যায় হচ্ছে বিশেষ করে খনি এলাকায়, গুহাতে পাওয়া যায়। এটা নিঃশ্বাস গ্রহণ করে মানুষ মারা যাবে। ইন্ডাস্ট্রিতেও অনেক সময় প্রডিউস হয়, তখন কিন্তু ক্ষতির কারণ হয়। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, কার্বন মনোঅক্সাইডের ভর আমরা কত পেয়েছি? 28 নাকি? এখন H2S এর ক্ষেত্রে আমাদের যেটা দরকার হয় সেটা হলো এই H2S এর হাইড্রোজেন হচ্ছে কত? 1। আচ্ছা, হাইড্রোজেন 1 নম্বর ভর, পারমাণবিক ভর 1, তাহলে 1 × 2 প্লাস সালফার হচ্ছে কত? সালফার হচ্ছে 16 নম্বর মূল, ভর, পারমাণবিক ভর 32, তাহলে 32 নাকি? আচ্ছা, 32 34 গ্রাম আর এটা 28 গ্রাম। তাহলে কার্বন মনোঅক্সাইডের ব্যাপন হার H2S এর চেয়ে কী হবে? হ্যাঁ, H2S এর চেয়ে বেশি হবে। আচ্ছা, এখন তোমাকে আমি যদি বলি কার্বন মনোঅক্সাইড ভার্সেস NH3 কেমন হবে বলো? কার্বন মনোঅক্সাইডের আণবিক ভর কত পেয়েছি? 28। আচ্ছা, 28, কিন্তু আমি যদি বলি এখানে অ্যামোনিয়া নাইট্রোজেন হচ্ছে কত নম্বর মূল? 7 নম্বর, পারমাণবিক ভর হচ্ছে কত? 14। তাহলে বলো নাইট্রোজেন হচ্ছে কত? 14 প্লাস অলমোস্ট পারমাণবিক সংখ্যার প্রায় দ্বিগুণ বলা যায় ভরটা, এবার মনে রাখিও। তাহলে 1 × 3, তাহলে কত হয়? 17 গ্রাম। তাহলে অবশ্যই কার্বন মনোঅক্সাইডের যে ব্যাপন হার সেটা হলো অ্যামোনিয়ার চেয়ে বেশি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি বলি মিথেনের সাথে CH4 এর সাথে এগুলোর কম্পেয়ার করি। CH4 কার্বন যেহেতু 12, তাহলে 12 প্লাস 1 × 4, তাহলে কত হবে? 16 গ্রাম। এখন যদি বলি আমি এই মিথেনের সাথে যদি এগুলোর কম্পেয়ার করি, ধরো মিথেনের সাথে অ্যামোনিয়ার যদি কম্পেয়ার করি, তাহলে হবে অ্যামোনিয়ার ব্যাপন হার
কী হবে, মিথেনের চেয়ে বেশি হবে। আবার মিথেনের সাথে যদি আমি কার্বন মনোক্সাইডের কম্পেয়ার করি, মিথেনের ব্যাপন হার বেশি হবে। মিথেনের সাথে যদি আমি H2S এর কম্পেয়ার করি, তাহলে মিথেনের ব্যাপন হার বেশি হবে। মিথেনের সাথে আমি যদি কার্বন মনোক্সাইডের ব্যাপন হার কম্পেয়ার করি, তাহলে অবশ্যই মিথেনের ব্যাপন হার বেশি হবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা ব্যাপন হারের কনসেপ্ট আশা করি বুঝলাম। আমরা মিথেনের সাথে আরেকটা পপুলার গ্যাস আছে, সেটা হচ্ছে ইথেন। আচ্ছা, সেটাও দেখাচ্ছি, দেন তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে মিথেন হচ্ছে CH4, ইথেন হলে C2H6, এটার নাম হচ্ছে ইথেন। অবশ্যই মিথেনের ইথেনের মধ্যে যদি কম্পেয়ার করি, এটার ভর পাইছি আমরা কত, 16 গ্রাম। আর এটা পাইছি কত, এটা পাবো কত, 12 × 2 + 1 × 6, তাহলে কত হবে 24 + 6, তাহলে কত হবে 30 গ্রাম। তাহলে অবশ্যই মিথেনের ব্যাপন হার ইথেনের চেয়ে কী হবে, বেশি হবে। সো আমরা আশা করি ব্যাপন হারের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হলো সবার। সো তাহলে এই জন্য ব্যাপনের এবং নিঃসরণের মধ্যে যদি বলি, নিঃসরণকে আমরা অনুব্যাপন বলি। প্রথমে নিঃসরণের ক্ষেত্রে প্রথমে হবে কি, যেমন মনে করি সিএনজির ক্ষেত্রে আমরা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যেটা বলি গাড়ির ক্ষেত্রে, বা ধরো যে কোনো রান্নার সিলিন্ডারের ক্ষেত্রে প্রথমে নিঃসরণ হবে, তারপর হবে ব্যাপন। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে আমরা ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য, ডেফিনেশন আশা করি পারবো। এবং যে আমাদের একটা বোর্ড কোয়েশ্চেন দেখাই তোমাদেরকে, তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে এরকম, এই বোর্ড কোয়েশ্চেনটা হচ্ছে রাজশাহী 25 সালে এসেছে। দেন তোমরা কত ইজিলি সলভ করতে পারবে দেখো। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো। যোগ করলে কি হয়, যেমন মনে করো A প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি। আচ্ছা, এটা হচ্ছে 1 নং রিয়াকশন। 2 নং রিয়াকশন হচ্ছে এরকম, ক্যালসিয়াম কার্বনেট সলিড অবস্থায় আছে, এর আমরা হিট দিব, তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস বি। আচ্ছা, দেন 3 নাম্বার হচ্ছে এরকম, যেটা হচ্ছে সালফার প্লাস অক্সিজেন, তাহলে এটা হচ্ছে সি। বলা হচ্ছে উদ্দীপকের, এটা ঘ নাম্বার আর কি। ঠিক আছে, উদ্দীপকের এ পি ও সি এর ব্যাপন হারের তুলনা করো। ঠিক আছে, তুলনা করো। ওকে, তাহলে আমরা যদি তুলনা করি কেমন হয় একটু দেখো। এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা ব্যাপন হারে যদি তুলনা করি কেমন হয় দেখো। তাহলে এই বিক্রিয়াটা আমরা একটু কমপ্লিট করে ফেলবো। কমপ্লিট করলে কি হবে, এখানে এর জায়গায় কি হবে, এর জায়গায় বেসিক্যালি আমি এখানে লিখে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এরকম। সো তোমরা অবশ্যই লেকচার শিট পাওয়ার সাথে তোমরা নোট করে ফেলবা। তাহলে আমাদের প্রথম বিক্রিয়াটা হচ্ছে এরকম, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া হবে, তখন কি হবে, আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হবে। ঠিক আছে, অ্যামোনিয়া, এটা হচ্ছে এ। ওকে, দেন আমরা ক্যালসিয়াম ক্লোরাইড, দেন পানি। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি অম্লধর্মী লবণ, সেই জন্য এটার সাথে আমরা, এটা বেসিক্যালি অম্ল হিসেবে কাজ করে, অম্লধর্মী লবণ। তো অ্যাসিড কার্বিক লবণ ও পানি উৎপন্ন হয়, এরকম আর কি। আর যে কোনো কিছুতে অ্যামোনিয়াম বাংলা সবসময় অ্যামোনিয়া উৎপন্ন হবে, এটা এগুলো মুখস্থ নিয়ম। অ্যামোনিয়াম ভাঙলে অ্যামোনিয়া উৎপন্ন হবে, NH3 উৎপন্ন হবে, আর H+ উৎপন্ন হবে। H+ ওয়েস্টম্যানের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন হবে, বাকিটা ক্যালসিয়াম ক্লোরাইড হিসেবে থাকবে। হ্যাঁ, ইজি জিনিস এগুলো। আচ্ছা, তাহলে দেখো, দেন 2 নাম্বারটা, এটা হচ্ছে এ। আচ্ছা, এটা 1 নং রিয়াকশন। 2 নং রিয়াকশন হচ্ছে এরকম, ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যেন আমরা উত্তপ্ত করব। উত্তপ্ত করলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেহেতু ভেঙে যাবে, এটা হচ্ছে বি আমাদের জন্য। আর 3 নাম্বার হলো আমাদের যে বিষয়টা, সেটা হলো সালফার প্লাস অক্সিজেন, তাহলে তো বিষয় সালফার ডাইঅক্সাইড, আর এটাই হলো সি মামা। ঠিক আছে, সো দেখি আমরা কার ব্যাপন হার বেশি, কার ব্যাপন হার কম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা পারমাণবিক ভর আণবিক দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে কি, যেমন NH3 এর ক্ষেত্রে, NH3 এর পারমাণবিক ভর হচ্ছে কত, আণবিক ভর হবে এটা। তো এটা নাইট্রোজেন হচ্ছে কত নম্বর মূল, আমরা বলছিলাম নাইট্রোজেন হচ্ছে 7 নম্বর, পারমাণবিক ভর হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন 1 × 3, তাহলে কত হবে 17 গ্রাম। ঠিক আছে, আচ্ছা। দেন আমরা যাব কোথায়, কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে এ এর জন্য, এটা বি হচ্ছে কত, কার্বন ডাইঅক্সাইডের জন্য আমরা যেটা বলি সেটা হলো, কার্বন যেহেতু 6, কার্বন 6 12 প্লাস অক্সিজেন 8 নাম্বার মৌল, পারমাণবিক ভর হচ্ছে কত, 16।
16 × 2, তাহলে কত হবে 44 গ্রাম। নাও সি হলো আমাদের সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। আচ্ছা, সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন 16 × 2। অ্যাকচুয়ালি সালফার হচ্ছে 16 নম্বর মৌল, পারমাণবিক ভর হচ্ছে 32। তাহলে বলো কত হবে? 32 × 32 64 গ্রাম। তাহলে বলো, অবশ্যই আমাদের মনে রাখতে হবে অ্যামোনিয়ার যেটা পারমাণবিক ভর সবচেয়ে কম, তাহলে তার ব্যাপন হার সবচেয়ে বেশি। অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, দেন আমরা কি পাবো? সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। সো এই হলো ব্যাপার, ব্যাপন হার কার বেশি? তাহলে অবশ্যই অ্যামোনিয়ার বেশি হবে। এই কোয়েশ্চেনটা রাজশাহী বোর্ডে এসেছিল আর কি, হ্যাঁ। আচ্ছা, তো তোমাদের বইয়ে একটা খুব পপুলার একটা রিয়েকশন আছে, সেটা একটু দেখাচ্ছি আমি। সেটা হচ্ছে এরকম, একটা কাচের টিউবে, এরকম একটা কাচের টিউবে এদিকে এরকম দেখো, এদিকে তুলা সিক্ত, দুইটা তুলা প্রবেশ করানো হয়। কিসের তুলা? একটা হচ্ছে কি HCl সিক্ত তুলা, HCl সিক্ত তুলা, মানে HCl এ আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবানো হলো, তারপর করে আমরা তুলাটা এখানে মুখ বন্ধ করে দেওয়া হলো, মুখটা তুলা দিয়ে বন্ধ করে দেওয়া হলো। তুলা দিয়ে দেন আমরা এটাকে এটা যে চিপি আছে, চিপি দিয়ে এটাকে বন্ধ করা হলো। এখানে সেম চিপি দিয়ে বন্ধ করা হয়। এখানে যোগ করা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে আমরা তুলা নিয়ে এখানে রাখবো, তারপর মুখটা বন্ধ করে সিল করে দিব। এই দুইটা খুবই পপুলার একটা কনসেপ্ট। আচ্ছা, আসো আমরা এই রিয়াকশনটা একটু দেখাই। এদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা প্রবেশ করানো হয়, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত তুলা প্রবেশ করানো হয়। এটা অনেকটা বাংলাদেশের নায়ক নায়িকা দৌড়ানোর মতো। মানে হলো, একদিক থেকে তখন আমাদের এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া বের হয়, আর এখান থেকে তো বেশি HCl বের হবে। তখন কি হয় দেখো, এই NH3 এর ভর হচ্ছে নাইট্রোজেন 1 7 প্লাস 1 × 3, নাকি 14 হবে অ্যাকচুয়ালি, 7 না। তাহলে কত হবে? 14 প্লাস 1 × 3 17 গ্রাম। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে বেসিক্যালি কি বের হবে? অ্যামোনিয়া বের হবে। আর HCl হাইড্রোজেন হচ্ছে কত? 1 প্লাস ক্লোরিন 35.5, ক্লোরিন অলমোস্ট 17 35.5। এটা ভগ্নাংশ হওয়ার কারণ হচ্ছে তার আইসোটোপ, আমরা সামনে বরাবর এগুলো। তাহলে কত হবে? 36.5 গ্রাম। তাহলে আণবিক ভর কার বেশি? আণবিক ভর হচ্ছে কি আমাদের HCl এর বেশি। এই জন্য দেখা যায় কি, এই যে দুই থেকে যখন দুইটা গ্যাস আসে, তখন এটা প্রায় এই জায়গায়, মনে করো কথার কথা এটার দৈর্ঘ্য হচ্ছে L, তাহলে দেখা যাবে প্রায় অনেক দূর পর্যন্ত যাবে, যেহেতু ওর ভর কম, তাহলে অনেক দূর মানে এইরকম এই জায়গায় এসে তারা একটা যৌগ গঠন করে, সেটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। নিশাদল বলা হয় বাংলায়, নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এখানে সাদা ধোঁয়া সৃষ্টি হয়। এখন তুমি বলতে পারো, এদিক থেকে অ্যামোনিয়া গেছে আর এদিক থেকে HCl গেছে, তাহলে তো দুইটা সেম জায়গায় থাকার কথা না। যেহেতু এর ভর কম, সে বেশি দূরাবে, এর ভর বেশি, সে কম দূরাবে। এই জায়গায় এসে তাদের মধ্যে মিলন হবে, মিলন হলে কি হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, হ্যাঁ। যদি অর্থাৎ নায়ক যদি হালকা হয়, নায়িকা যদি ভারী হয়, তাহলে তো সমস্যা। তাহলে তো আমি ফান করলাম, যদিও বিষয়টা এরকম না। যার ভর বেশি সে কম দৌড়াবে, যার ভর কম সে কম, যার ভর বেশি, হ্যাঁ, সে কম দৌড়াবে, যার ভর কম সে বেশি দৌড়াবে, এই হচ্ছে বিষয়। তো এখানে এসে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, সাদা ধোঁয়া সৃষ্টি করে এটা। সো তাহলে আমরা বলতে পারবো যে অ্যামোনিয়ার আণবিক ভর কম, সেই জন্য সে বেশি দৌড়ালো, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি, সেজন্য কম। অর্থাৎ এর ব্যাপন হার বেশি, এর ব্যাপন হার কম। সো আশা করি ব্যাপন হারের সাথে বড়ের সম্পর্ক হচ্ছে যার ভর বেশি তার ব্যাপন হার কম, ঠিক আছে। সো তাহলে আমরা ব্যাপন এবং নিঃসরণ নিয়ে আশা করি একদম খুব ক্লোজলি বুঝে গেলাম। এরপরে আমরা এর পরবর্তী লেকচারে আমরা ব্যাপন এবং নিঃসরণের আরও অনেকগুলো প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। অর্থাৎ সিকিউ, যত রকম সিকিউ এসেছে সবগুলো আমরা সলভ করবো, ঠিক আছে। আশা করি পারবো। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।